বেসিনের ফুটোয় কাপা আঙুল ঢুকিয়ে দিল রমণী। মুহূর্তেই স্পর্শে এলো শীতল ধাতুর একখণ্ড প্লেট। তা তুলে নিয়ে কিছুক্ষণ নির্বাক চেয়ে রইল মাহি। তারপর কেমন ধীরগতিতে দৃষ্টি নামালো নিজের বাঁ কবজির দিকে। ফর্সা কোমল হাতখানার সব কয়টা রগ দৃশ্যমান। সেথায় ব্লেড দিয়ে আঁচড় বসালে সে কি সত্যি মরে যাবে? উদ্ভট ভাবনায় তাড়িত মানবী। তখনই কাঁপতে লাগলো তার সর্বাঙ্গ। চারপাশের নিস্তব্ধতা ক্রমশ ভারী হয়ে উঠল তার। আঙুলের ফাঁকে আটকে রাখা চকচকে ধাতুর খণ্ডের পানে একবার তাকিয়ে পরক্ষণে আবার তাকালো নিজের কবজির পানে। মুহূর্তেই কেঁপে উঠল রমণীর তুলতুলে অধর যুগল। ঢোক গিলল শুকনো। ভারী ঔদ্ধত্যের তাড়নায় আচমকা ঘটিয়ে বসল আরেক অঘটন। সহসা ধারালো ব্লেডের গভীর আঁচড়ে ছিঁড়ে গেল রমণীর কোমল হাতের ত্বক। ফিনকি দিয়ে গড়াতে লাগলো লৌহ। যন্ত্রণার অভিঘাতে ছটফটাচ্ছে সপ্তদশী। ঠিক তখনই এক দমকা হাওয়া এসে আচানক রমণীকে টেনে হিঁচড়ে বের করে আনলো কল্পনার অতল গহ্বর হতে। মুহূর্তেই চেতনার তীরে ভেসে উঠল মাহি। চোখে মুখে ফুটে উঠল একরাশ স্বনিগ্ধতা। সন্দিষ্ট দৃষ্টে নিজ পানে তাকাতেই ভরকায় মাহি। দুলে ওঠে তার পায়ের তলার জমিন। একি, সে তো এখনো দরজায় পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ যা দেখল তা কি সবটাই কল্পনা? সহসা বুকের মধ্যিখানে চিনচিন করে উঠল মাহির। হাঁসফাঁস বাড়ল ক্রমশ। দুই হাতে তখনই নিজের মাথাটা চেপে ধরে আত্ম উপলব্ধিতে চৌচির হতেই অদূর থেকে ভেসে এলো বেশ পরিচিত এক কণ্ঠ। "কি রে, কি ভাবছিস ওভাবে দাঁড়িয়ে থেকে?" তৎক্ষণাৎ বিভ্রম নিয়ে বাক্যের উৎসের পানে তাকায় মাহি। অমনি বিস্ময়ে চোখ দুটো কেমন গোল গোল হয়ে গেল তার। অদূরের বেসিন মিররে ভেসে উঠেছে হুবহু তারই প্রতিচ্ছবি। তবে সেই মানবীর মুখশ্রী যথেষ্ট গম্ভীর। ডান হাতের কবজি সন্ধি উঁচিয়ে রাখা তার। সেখানে গভীর আঁচড়ের ক্ষত স্পষ্ট। লৌহ গড়াচ্ছে নির্বিকারে। বোকা মানবী কেমন হতবম্ব হয়ে গেল এরূপ দৃশ্যে। হতবিহলের ন্যায় দুই হাতের উল্টো পিঠে বারংবার ডলে নিল চোখ দুটো। পরপর ফের বিভ্রম নিয়ে তাকালো আয়নার দিকে। তবে বালাই সার। আয়নার ওপাশে থাকা প্রতিচ্ছবিটা এখনো অটল। হতবিহল রমণী পা দুটো বাড়ালো এবার। ধীর লয়ে আয়নার অভিমুখে এসে হতবুদ্ধির ন্যায় আওড়ালো, "তুমি?" সম্মুখের প্রতিচ্ছবিটা হাসল যেন। বড্ড গাল বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি ফোটালো ঠোঁটের কোণে। গমগমে গলায় প্রত্যুত্তরে আওড়ালো, "অবাক হচ্ছিস?" বোকা মানবীর মুখাবয়বে হতবাকতার বিশাল ছাপ সুস্পষ্ট। অধর নাড়িয়ে দুই অক্ষর আওড়াবে তার পূর্বেই সম্মুখের প্রতিচ্ছবি কেমন ঝাঁঝিয়ে উঠল। "লজ্জা করে না তোর? যে রাক্ষসটা তোকে নিজের পরিবারের কাছ থেকে ছিনিয়ে এনে বন্দি করেছে তার খাঁচায়, তার প্রতি এত মায়া মমতা দেখাতে লজ্জা করে না তোর? কিসের ভিত্তিতে এত ভালো ব্যবহার করছিস তার সাথে? সে কি আদৌ কাম্য এসবের?" দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত মাহি। খানিক দিশাহীনের ন্যায় দৃষ্টি ঘোরায় অন্যত্র। রয়ে শয়ে ভগ্ন কণ্ঠে শুধালো, "খারাপের সাথে খারাপ করলে তার আর আমার মধ্যে পার্থক্য রইল কোথায়?" মুহূর্তেই কপালের চামড়ায় ভাঁজ টানল সপ্তদশীর প্রতিচ্ছবি। শক্ত করল মুখ। চিরবির কণ্ঠে বলে উঠল, "সে তোর আব্বুকে খুনি বলছে, মারতে চাইছে তোর আব্বুকে। তারপরও তার পক্ষ নিবি? চোখের সামনে নিজের আব্বুকে খুন হতে দেখবি?" এই পর্যায়ে রমণীর দৃষ্টিতে অস্থিরতা পরিলক্ষিত হল। ব্যাকুল কণ্ঠে তৎক্ষণাৎ প্রত্যুত্তরে শুধালো, "একদম না। আমি আমার আব্বুকে মরতে দিব না, কোনো দিন না।" প্রতিচ্ছবি গম্ভীর এবার। ধীর লয়ে হাত উঁচিয়ে রাখল আয়নার দেয়ালে।
মুখটা বড্ড এগিয়ে এনে হিসিয়ে আওড়ায়। কিভাবে বাঁচাবি তোর আব্বুকে? ভেবেছিস কিছু? রাক্ষসটা তো ঠিকই সুযোগ বুঝে মেরে দেবে তাকে। এর চেয়ে বরং একটা কাজ করলে পারিস। থামল প্রতিচ্ছবি, অথচ তার সঙ্গে বাড়ল বোকা মানবীর উচাটন। সহসা অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি কাজ? সুযোগ নে। নিজের বাবাকে বাঁচাতে এই একটিমাত্র রাস্তাই আপাতত খোলা। কমান্ডারের কথায় রাজি হয়ে যা। অভিনয় কর রাক্ষসটার সাথে কয়েকদিন। তাকে আটকে ফেল তোর মায়াজালে। এরপর সুযোগের সদ্ব্যবহার করে না হয় তার খেল খতম। না, একদম না। কি বলছো তুমি? এরকমটা করা তো দূর, ভাবতেও গা শিউরে উঠছে আমার। কি করে বলছো এসব করতে? রমণীর এহেন প্রত্যুত্তরে যেন বেশ অসন্তুষ্ট হলো প্রতিচ্ছবিটি। পরপর চোয়াল করল শক্ত। দাঁতের সনে দাঁত চেপে কটমট কণ্ঠে তখনই শুধালো, তো তাতে কি হয়েছে? ও তো নির্দয়। তোর ওপর এখন পর্যন্ত কম অত্যাচার করেছে ও। ওসবের বিনিময়ে হলেও তার শাস্তি প্রাপ্য। সেই শাস্তির বাটখারায় না হয় তোর ছলনাটুকুই থাকুক। ব্যথাতুর ভঙ্গিতে হাসল মাহি, নেত্র ঝোঁকালো পরপর। কণ্ঠে একরাশ মায়া ঢেলে মায়াবিনী কেমন থেমে থেমে আওড়ালো, শাস্তি দেবার মালিক খোদা, সেখানে আমি তুচ্ছ জীবমাত্র। এক মুহূর্ত থামল মাহি। ভগ্ন হৃদয়ের ভারে দুর্বল চোখের পাতা দুটো বুজে নিল পরক্ষণে। বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস টানতে গেলেই তার বদ্ধ চোখের পাতায় হুট করেই ভেসে উঠল ছোট্ট অধীর রায়ের তিক্ত অনুভূতিগুলোর প্রতিচ্ছবি। মুহূর্তেই ক্ষুদ্র বদনে ঝংকার বয়ে গেল রমণীর। ধারালো দাঁতে রুষ্ট চাপায় পিষ্ট করল নিজের নিম্নাংশের অধর। বোকা মুখটায় বড্ড আহত ছাপ ফুটিয়ে ভগ্ন কণ্ঠে শুধালো, মানুষ শুধু শুধুই দেহের খুনে নিজেদেরকে শাস্তি দেয়, অথচ মৃত্যু হয় আত্মার খুনে। যে ব্যক্তি ইতিমধ্যেই বহুবার ভেঙেছে, ছোট থেকে হারিয়েছে নিজের দয়ামায়া অমায়িকতা, তাকে আবার নতুন করে ভাঙতে যেয়ে নরকের দ্বার খুলে দেবার সাধ্যি আছে কার শুনি? কে বলে মানুষ মারতে ধারালো অস্ত্রের প্রয়োজন? আমি তো দেখছি মানুষ মারতে হলে তথাকথিত প্রিয়জনদের সামান্য কিছু ছলনাই যথেষ্ট। অধীর রায় আমার প্রিয় না হোক, অপ্রিয়র তালিকায় শীর্ষে থাকুক, তবুও সেই অপ্রিয় মানুষটার জীবনে আর কোনো দিন হারানোর যন্ত্রণা না আসুক। তাকে নিজের সবটা উজাড় করে দিয়ে ভালোবাসার ক্ষমতা আমার না থাকলেও নির্দয় মাফিয়ার শ্যাডো মনস্টারের খোলসে আবৃত মির্জার সায়ান মুগ্ধকে পুরোপুরিভাবে উন্মুক্ত করে আনার কিছুটা সাধ্যি হলেও আমার আছে। আমি জানি আমার আব্বু কেমন। পুরো পৃথিবী একদিকে এসে আমার বাবাকে খুনি বললেও আমি তা বিশ্বাস করি না। তবে আমি এও জানি, নির্দয় মাফিয়া মনস্টারের কোনো আর্তনাদ মিথ্যে নয়। মিথ্যে নয় তার অতিবাহিত প্রত্যেকটি নির্মম দিন। আমি মানছি আমি বোকা, দুর্বলতায় জড়িয়ে আসে কণ্ঠ, কিন্তু আমি কি করে ওই মানুষটার সঙ্গে ছলনা করব যার চোখ দুটোর প্রিয়র তালিকায় শীর্ষে আমার মুখ? এর বিনিময়ে আমার মরণ হোক, তবুও দিন শেষে আমার গায়ে ছলনাময়ীর তকমা না লাগুক। বাক্য কয়েক আওড়াতে গিয়ে ভঙ্গুর দশা মায়াবিনীর। ঠিক তখনই ওপাশ থেকে প্রতিচ্ছবিটি কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, অর্থাৎ মাহিরা এহসান তার একমাত্র অপ্রিয় মানুষটার মায়ায় জড়িয়েছে অবশেষে? তৎক্ষণাৎ দুই হাতে কান চাপল মাহি, তড়িৎ বন্ধ করে নিল চোখ দুটো। মন মস্তিষ্কের বড্ড পীড়ায় অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে চেঁচিয়ে বলে উঠল, জানি জানি আমি, বহু আগেই ওই মানুষটার মায়ায় জড়িয়েছি আমি। আর বলো না এসব।
বাঁকা হাসল প্রতিচ্ছবিটি। তৎক্ষণাৎ মুখাব্যয়ে নাটকীয় ভাবভঙ্গি টেনে আওড়ালো, কেন তুই মায়ায় জড়াতে পারবি আর আমি বলতে গেলেই দোষ? তা কোনোদিন যদি পরিবার অথবা মায়ার মধ্যে কাউকে বেছে নিতে হয়, তাহলে যে কোনো একজনকে বেছে নিতে পারবি তো? পারবি আরেকজনকে চিরতরে ভুলে ফেলতে? সহসা রমণীর সিক্ত চোখ দুটো এক ঝটকায় পর্দা সরালো নিজেদের, তাকালো অভিমুখে। কয়েক পল নিস্তব্ধতায় নিঃশ্বাস টেনে পরমুহূর্তেই দৃঢ় কণ্ঠে শুধালো, অমন দিন কখনো আসবেই না, আমি আসতে দিব না তা। আমার পরিবার যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি শত বাধা বিপত্তি পেরিয়ে সন্ধান পাওয়া মায়াটাও তেমন গুরুত্বপূর্ণ। থাকলে দুটোই থাকবে, নয়তো এই জীবনের অবসান ঘটাবো আমি নিজ হাতে। রমণী বাক্যালাপ জিভ খসতে সেকেন্ড খানিক নিল বোধহয়। অমনি ওয়াশরুমের দুয়ারে পড়ল একের পর এক তীব্র করাঘাতের শব্দ। ইস, বেপরোয়া লোকটা বোধহয় আবারও দুয়ার ভাঙবার উপক্রম করছে। দরজার ওপাশ থেকে জোরালো হুঙ্কারে শুধাচ্ছেন তিনি, সিগনোরা, এই সিগনোরা, কদিনের জন্য গেলি ভেতরে? বের হবি না? তাড়াতাড়ি বের হ। আমার অস্থির লাগছে। এই মেয়ে, শুনছিস? তুই কি দরজা খুলতে পারছিস না? লকটা কি জ্যাম হয়ে গেল? এই, আমি দরজা ভাঙব? সিগনোরা, সিগনোরা। নিঃশ্বাসের গতি ক্রমশ ভারী হচ্ছে রুড মানবের। ব্যাকুলতায় হাঁসফাঁস করছে বড্ড। বার কয়েক হাত বদল করছে সিল্কি চুলগুলোর ভাঁজে। অস্থির চোখ দুটো তার এলোমেলো হতেই আচানক সম্মুখ থেকে খট করে খুলে গেল ওয়াশরুমের দরজা। রুডমানব তখনই সম্মুখে পা বাড়াতে উদ্যত হলেন। এরই মধ্যে ওয়াশরুম হতে বেরিয়ে এলো সপ্তদশী। সিক্ত মুখমণ্ডলে পানির ছিটে ফোঁটা স্পষ্ট তার। অবহেলায় ভিজে টাল হয়েছে পরনের জামার কলার। রমণী ঢোক গিলে 2 কদম বাড়াতেই আচানক রুডমানবের শক্তপোক্ত হাত দুইখানা এসে চট করে শূন্যে তুলে নিল মানবীকে। এহেন অতর্কিত ঘটনা প্রবাহে হকচকায় মাহি। দোদুল্যমান ক্ষুদ্র বদনখানা সামান্য ধাতস্থ করবার প্রয়াসে তরি 2 হাতে জড়িয়ে ধরল মুগ্ধর বলিষ্ঠ ঘাড়। ভরকানো কণ্ঠে যেই না কিছু বলবে অমনি কর্ণকুহরে প্রবেশ করল অস্থির মানবের উদ্বিগ্ন কণ্ঠ, সিগনোরা, হোয়াই ডিড ইউ ক্রাই? অকস্মাৎ থতমত খেল মাহি। চোর ধরা পড়ে যাবার ন্যায় মুখটা করল কাচুমাচু। নত মুখে অবনত চোখ দুটো লুকোচ্ছে সে। তা যেন বেশ ধরতে পারল রুডমানব। 2 হাতের দৃঢ় বন্ধনে আগলে রাখা মায়াবিনীর ক্ষুদ্র বদনখানা তৎক্ষণাৎ সামান্য ঝাঁকিয়ে উদ্বিগ্ন স্বরে আওড়াল, কথা বলছিস না কেন? মায়াবিনী ধীরলয়ে মুখ তুলল। ছলছলে চোখ দুটো একত্রে নিক্ষেপ করল সুদর্শনের মুখ পানে। তখনই অন্তঃকোণে এক অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব করল মুগ্ধ। অস্থিরতার বেগ বাড়াতেই যাবে ঠিক তখনই মায়াবিনীর নরম কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে এলো, একটা রিকোয়েস্ট করলে রাখবেন বিস্ট? কথাটা যেন তীব্রতার সনে আঘাত হানল রুড মানবের বুকে। উদ্বিগ্ন মানবের উদ্বিগ্নতা বাড়িয়ে দিল কয়েক গুণ। সে কেমন উন্মাদের ন্যায় তৎক্ষণাৎ প্রত্যুত্তরে শুধালো, একটা কেন, 1000টা কর। শুধু একবার বল কি লাগবে, সব তুলে নিয়ে আসবো তোর জন্য, দরকার পড়লে পুরো শপিং মল। বাকিটা বলার ফুরসত পেলেন না রুড মানব। তার পূর্বেই রমণীর তুলতুলে হাত দুটো আলগোছে চলে এলো তার রুক্ষ গাল দুটোর ত্বকে। মুহূর্তেই স্থবির হলো মুগ্ধ। চোখ দুটোয় নেমে এলো বেপরোয়া প্রেমিক পুরুষের উন্মত্ততা। সপ্তদশীর কম্পিত হাত, সেই সঙ্গে কাঁপছে কণ্ঠ। আমি একটু স্বস্তি চাই, জানি তা কিনতে পাওয়া যাবে না।
তবু আমি একটুখানি স্বস্তি চাই, পারবেন আমায় দিতে? দৃষ্টি অনড় মুগ্ধর। কয়েক মুহূর্ত কাটল ভীষণ নীরবতায়। পর মুহূর্তেই বাদামি ঠোঁটজোড়ায় টান বসালো এক চিলতে মুচকি হাসির রেশ। ধীরলয়ে মুখ বাড়িয়ে আনলো মায়াবিনীর মুখের কাছে। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই নিজের রুক্ষ অধর যুগল আলগোছে ছুঁয়ে দিল মাহির মসৃণ ললাটের ত্বকে। আবেশে চোখ দুটো তৎক্ষণাৎ বুজে নিল মাহি। খানিক বাদে শুনতে পেল মুগ্ধর ভরাট কণ্ঠ, অফকোর্স আই ক্যান, মাই গার্ল, 5 মিনিট দিচ্ছি, গেট রেডি। সহসা চোখ খুলল মাহি। কপাল সরিয়ে স্বনিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করল সুদর্শনের পানে। সন্দিহান গলায় শুধালো, কেন? এত রাতে কোথায় যাব? সঠিক প্রত্যুত্তরে অভ্যস্ত নয় মাফিয়া বিস্ট। খানিকক্ষণ মৌন থেকে আচানক গম্ভীর কণ্ঠে আওড়ালো, নো মোর কোশ্চেন্স, গো অ্যান্ড গেট রেডি। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত আবদ্ধ কামরার দুয়ার পানে খটখট শব্দ হচ্ছে জোরালো। কেউ বোধহয় দুয়ার খোলবার প্রয়াসে মত্ত। কামরায় বন্দিরত বন্দীদের গোঙানির শব্দে তেজ বাড়ল এতক্ষণে। কেউ কেউ তড়িঘড়ি করে অন্ধকার হাতড়ে সিটিয়ে গেলেন এক পাশে। এরই মধ্যে ক্যাট ক্যাট শব্দ তুলে দরজাটা খুলে গেল এক পাশে। বহুক্ষণ পরে একটুখানি আলোকছটার দেখা পেয়ে বন্দীদের মুখাবয়বে খানিক স্বস্তির উপস্থিতি পরিলক্ষিত হলো যেন। কয়েক জোড়া দুর্বল দৃষ্টিযুগল একযোগে নিক্ষিপ্ত হলো অদূরের দুয়ারপানে সটানভাবে দাঁড়িয়ে থাকা এক বলিষ্ঠ অব্যয়ের পানে। আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকা পাহাড়সম লোকটাকে চিনতে খুব একটা দ্বিধা হলো না দুর্বল হিমাংশু রায়ের। নিভু নিভু চোখেও বেশ বুঝল অধীর এসেছে। তিনি তৎক্ষণাৎ নড়তে চাইলেন, তবে দুর্ভাগ্যবশত হাত পা দুটো পিছমোড়া করে বেঁধে রাখায় সামান্য নড়চড়টুকু হলো না তার দ্বারা। অতঃপর দুর্বল পরাস্ত হলেন খানিক চেষ্টায়। তন্মধ্যে দুয়ার ছেড়ে সম্মুখে অগ্রসর হলেন নির্দয় মানব। তার হাতে একখানা লম্বাটে ধারালো অস্ত্রের মতো কিছু। মেঝের সঙ্গে সাংঘর্ষিক ঘর্ষণে সেই অস্ত্র তুলছে কর্কশ শব্দ। হিমাংশু রায় ঘাবড়ালেন, শুকনো ফাঁকা ঢোক গিলে অধর নাড়াতে চাইলেন, কিন্তু তার আগেই সম্মুখে এসে দাঁড়ালো রুডমানবের বলিষ্ঠ পা দুটো। মুহূর্তেই ঘাড়ের পেশি কুঁচকে দৃষ্টি উচালেন হিমাংশু রায়। অন্ধকারে সুদর্শনের মুখদর্শন না হলেও সিগারের জ্বলন্ত ফুলকিটুকু বেশ নজর কাড়ল তার। তিনি কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালেন, অধীর। প্রত্যুত্তর করল না রুডমানব। খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে মনের সুখে টানলেন সিগার। পর মুহূর্তে বাহাতে থাকা ধারালো চকচকে অস্ত্রটা তুলে নিলেন সামান্য উঁচুতে। ঠোঁটের ফাঁকে সিগার চেপে রেখেই চিরবিরিয়ে শুধালেন, মিসেস অধীর রায়ের স্বস্তি লাগবে, কিন্তু তার আগে আমার নিজের স্বস্তির প্রয়োজন। সো মে আই বান্দির ছেলে? তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠেন হিমাংশু রায়। দুর্বল কণ্ঠেই পরপর আওড়ালেন, নো, নো অধীর। নাকমুখ কুঁচকে নেয় রুডমানব। হাতে থাকা ধারালো তলোয়ারের হাতল চেপে তিক্ত কণ্ঠে শুধালো, ওর শাটা বান্দির ছেলে, চুপচাপ পড়ে থাক, নয়তো হাতের জায়গায় গলা কাটব। বলেই আর বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না নির্দয় মাফিয়া বিস্ট, বরং ধারালো অস্ত্রের জোরালো আঘাতে পর মুহূর্তেই বিধ্বস্ত করল দুর্বল মধ্যবয়স্কের ডান হাতের বাহুবন্ধন। এহেন তীব্র আঘাতের অভিঘাতে সহসা বন্ধন ছেড়ে বিচ্ছিন্ন হল হিমাংশু রায়ের হাত। লহুতে লেপ্টে গেল মেঝের চারিপাশ। একাকার সম যন্ত্রণায় কাতরাতে লাগলেন মধ্যবয়স্ক। বুকচেরা আর্তনাদে ফেটে পড়ছে তার কণ্ঠা।
এদিকে বাবার এহেন করুণ আর্তনাদ কর্ণকুহরে পৌঁছাতেই চেতন ফিরল নীরুর। মস্তিষ্ক ধীরে ধীরে সজাগ হতেই ভরকায় সে। তৎক্ষণাৎ ভরকানো কণ্ঠে ডাক পাড়ে, বাবা, বাবা, কাঁদছ কেন তুমি? অষ্টাদশীর আহত কণ্ঠ কর্ণধার হতেই বলিষ্ঠের ঘাড়কাত হলো অন্ধকারে। জ্বলন্ত সিগার চেপে রাখা ঠোঁট দুটো বেঁকে গেল আপনা আপনি। রুডমানব পা বাড়ালেন। গটগটিয়ে কয়েক কদমে এগিয়ে এসে আচানক শক্ত পায়ের তলায় পিষে ধরলেন নীরুর কোমল হাতখানা। মুহূর্তেই গগনবিদারী চিৎকারে ফেটে পড়ে নীরু। কাঁদতে কাঁদতে অনুনয় জোরে বেশ। এতেও বুঝি গলল না মুগ্ধ। উল্টো জোর বাড়ালো পায়ের। ঠোঁটের ফাঁক হতে সিগারখানা নামিয়ে এনে তখনই হিংস্র কণ্ঠে হুঙ্কার ছুড়ল, অ্যাডুইন। মনিবের এক ডাকে সদা বিরাজমান অ্যাডুইন ঝড়ের বেগে ছুটে এসে দাঁড়ালো এক হাত দূরত্বে। নতমুখে শুধালো, জি মনস্টার, এই উচ্ছিষ্টটাকে নিয়ে যা, অ্যান্ড মেক শিওর কাল সকালে যেন ওর নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে না পারে। সারা রাত বেডে নাচিয়ে ছাড়বি কুত্তার বাচ্চাটাকে। অধীর রায়ের স্ত্রীর গায়ে হাত তোলার পরিণাম ঠিক কতটা ভয়ানক হতে পারে তা দেখিয়ে ছাড়বি। ভরকায় অ্যাডুইন। সহসা কুঁচকে নেয় কপালের চামড়া। মনিবের মুখের উপর না বলার সাধ্যি নেই তার, তবুও কেমন মিনমিনে স্বরে আওড়াল, কিন্তু মনস্টার, এই মেয়ে কী সব উদ্ভট গা ঢাকা কাপড় চোপড় পরে? এ আমার টেস্টের সঙ্গে যায় না। আপনি তো জানেন আমার টেস্ট কতটা হাই ক্লাস। আপনার রাইট হ্যান্ড হয়ে আমি যাকে তাকে বেডে নিতে পারি না। কথাটা শেষ হতে দেরি, অথচ অন্ধকারের মাঝে রুডমানবের হিংস্র থাবার আক্রমণ বসতে দেরি হলো না অ্যাডুইনের গায়ে। বেচারার কণ্ঠনালী বরাবর শক্তপোক্ত চাপ বসিয়েছে মাফিয়া বিস্ট। হিংস্র কণ্ঠে চিরবিরিয়ে বলে ওঠে, তোর কাছ থেকে তোর অপিনিয়ন চাইনি আমি বাস্টার্ড, আই জাস্ট অর্ডার ইউ। এবার তা মানবি নাকি গরদান দিবি সেটা তোর ইচ্ছে। ভয়ার্ত ঢোক গেলে অ্যাডুইন প্রস্ত কম্পিত কণ্ঠে বলে, ওকে মনস্টার, আমি যাচ্ছি। ছাড়ল মুগ্ধ। এদিকে ছাড়া পেতেই মেঝেতে পড়ে থাকা নীরুর পানে ছুটে এলো অ্যাডুইন। ক্রন্দনরত রমণী ইজ্জতের ভয়ে ছটফটালেও সেসবে কর্ণপাত করল না অ্যাডুইন। উল্টো এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল পাজা কোলে। নীরু ডুকরে ওঠে এবার, দুই হাত জোর করে অ্যাডুইনের সম্মুখে। বড্ড অনুনয়ের সুরে বলে, প্লিজ, আমার এত বড় ক্ষতি করবেন না। দয়া করে আমায় ছেড়ে দিন। এর চেয়ে ভালো আমায় মেরে ফেলুন আপনারা। মেয়েটার এহেন ছিচকাদুনে স্বভাবে বড্ড বিরক্ত অ্যাডুইন। সম্মুখে পা চালাতে চালাতে ধমকে উঠে বলল, শাট আপ চিপকুমে, নয়তো এক্ষুনি মাটিতে ছুঁড়ে ফেলব। যত সব কি দিন আসলো আমার। শেষমেশ একটা বাঙালি মেয়েকে ডেট করতে হচ্ছে। ইয়াক। অন্ধকার কক্ষ। সেথায় ধীরলয়ে প্রবেশ করল মুগ্ধ। নীরব পায়ে এগিয়ে এলো বিছানার ধারে। মায়াবিনী এলোমেলো ভঙ্গিতে গভীর নিদ্রায় মগ্ন। নিশ্চয়ই তৈরি হতে গিয়ে ঘুমের ঔষধের প্রকোপে ঢলে পড়েছে ঘুমের রাজ্যে। বলিষ্ঠ মানব ঘাড় বাঁকিয়ে কিয়ৎক্ষণ অপলকভাবে তাকিয়ে রইল ঘুমন্ত মাহির সুশ্রী মুখমণ্ডলে। অতপর কি মনে করে সামান্য ঝুঁকে এলো সে। মায়াবিনীর কানের কাছে মুখ ঠেকিয়ে আলতো করে শুধালো, মাই বার্থডে গার্ল, কাম লেটস বাই সাম স্বস্তি ফর ইউ। বলেই ঘুমন্ত মানবীকে এক ঝটকায় পাজা কোলে তুলে নিল মুগ্ধ। এক প্রকার পেঁজা তুলোর ন্যায় মায়াবিনীকে আগলে নিল নিজের বুকের সনে। অতপর পায়ে টানল জোরালো গতি। রাত পেরিয়ে ভোর হবার জোগাড়। পূবাকাশে ধীরে ধীরে উদয় হচ্ছে সূর্যি মামা।
তন্মধ্যে ক্ষুদ্র বদনে খানিক নড়চড় বাড়ল ঘুমন্ত রমণীর। চোখ দুটো বুজে থাকা অবস্থাতেই নিজেকে আবিষ্কার করল শূন্যে। ঘুমন্ত মস্তিষ্ক তার কী বুঝল কে জানে। সে হঠাৎ ঘাবড়ে গিয়ে খামচে ধরল সম্মুখে যা কিছু আছে। মুহূর্তেই তার ধারালো নখর গিয়ে দেবে গেল কারো মাংসল ত্বকে। তবুও রমণী শূন্যে অটল। এবারে আর চোখ বন্ধ করে রাখার উপক্রম হয়নি তার। ধীরে ধীরে নিভু নিভু চোখ দুটো খুলতেই অক্ষিপটে সম্মুখে ভেসে উঠল সুদর্শনের সুশ্রী মুখমণ্ডল। তাকে কোলে নিয়ে কেমন গম্ভীর মুখে এগোচ্ছে সে। স্নিগ্ধ বোকা রমণী আনমনে দৃষ্টি কুঁচকে প্রশ্ন ছুড়ল, বিস্ট, কোলে নিয়ে হাঁটছেন কেন? গম্ভীর মুখর রুটমানব বড্ড ওয়েল ড্রেসড আজ। পরনে কালো রঙা দামি স্যুট বুট। বরাবরের ন্যায় বাদামি সিল্কি চুলগুলো পেছন দিকে টেনে ঝুঁটি বেঁধে রাখা। রমণীর ঘুম জড়ানো কণ্ঠে মুহূর্তেই আবির্ভূত সে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ টেনে হাঁটতে হাঁটতেই শুধালো, গুড মর্নিং চাশমিশ, ঘুম কেমন হলো? রমণী গাল ফোলায়। ধীরলয়ে হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে রুডমানবের কাঁধ। খানিকটা উঁচু হয়ে মুখ গুজল লোকটার বুকের কাছে। আলতো স্বরে জবাব দিল, ভালো। তা এভাবে সকাল সকাল আমায় কোলে নিয়ে হাঁটছেন কেন? হাঁটছি না, যাচ্ছি সিগনোরা। সহসা ভ্রুগোটায় মাহি। তড়িৎ মুখ তুলে তাকায় লোকটার পানে। স্নিগ্ধ গলায় আবারও জিজ্ঞেস করে ওঠে, কোথায়? জাস্ট লুক অ্যারাউন্ড। গম্ভীর মানবের ছোট উত্তর। তা কর্ণধার হতেই আনমনে ঘাড় বাঁকায় মাহি। দৃষ্টিজোড়া অন্যত্র তাক হওয়া মাত্রই মেয়েটা কেমন হোঁচট খেল অভ্যন্তরে। চোখের সামনে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অত বড় প্রাইভেট হেলিকপ্টার দেখে চক্ষু ছানা বড়া তার। ত্রস্ত ঘাড় সোজা করে অপ্রস্তুত কণ্ঠে বলে ওঠে, কোথায় যাচ্ছি আমরা? এই মুহূর্ত থামল মুগ্ধ। থামল তার ব্যস্ত কদম। ঘাড় বাঁকিয়ে বুকের কাছে পড়ে থাকা আদুরে মায়াবিনীর পানে তাকিয়ে থেকে অধর কামড়ে হাসল সে। রয়ে শয়ে চোখ মেরে শুধালো, স্বস্তি পেতে। অবদ্ধ ছাপ ফুটল মাহির মুখাব্বয়ে। তার স্নিগ্ধতার রেশ কাটতে না কাটতেই মুগ্ধ গতি টানল পায়ে। জোরালো কায়দায় হেলিকপ্টারের অভিমুখে এগিয়ে এসে মানবীকে আলতো করে তুলে দিল পাইলট সিটের পাশে। এহেন কাণ্ডে জারপণ্ডায় হতবাক মাহি। বসার জায়গা অমন পরিবর্তিত দেখে তখনই হতবিহলের ন্যায় প্রশ্ন ছুড়ল, এখানে বসালেন যে? আমাদের না পেছনে বসার কথা? গম্ভীর মানব প্রত্যুত্তর করলেন না। উল্টো মায়াবিনীকে একাকারসম হতবাকতায় ডুবিয়ে দিয়ে রুডমানব নির্বিকার ভঙ্গিতে ককপিটের আসনে স্থির হল। একে একে সক্রিয় করল সকল যন্ত্রপাতির সুইচগুলো। মুহূর্তেই নীরবতা ভেঙে গভীর গর্জনে জেগে উঠল হেলিকপ্টারের ইঞ্জিন। ক্রমেই তীব্র হলো সেই গর্জন, আর তার সঙ্গে ঘূর্ণায়মান রটার ব্লেডগুলো বাতাসকে উন্মুক্ত বেগে কাঁপিয়ে তুলল। বোকা মানবী হতবাকতার শীর্ষে আবির্ভূত হল। রুডমানবের এহেন কর্মকাণ্ড দেখে হতবাক কণ্ঠে আওড়াল, আপনি হেলিকপ্টারও চালাতে পারেন? ককপিটের গেজগুলোর দিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিশ্চিত হলো রুডমানব। যেই দেখল সব কিছু স্বাভাবিক অমনি ঘাড় বাঁকিয়ে তাকালো মানবীর পানে। মুখাব্বয়ে এক অদ্ভুত দুষ্টুমির প্রলেপ লেপ্টে আচানক বলিষ্ঠ হাতের টানে শব্দদোষীকে এক ঝটকায় তুলে এনে বসিয়ে দিল নিজের কোলে। বোকা মানবী হতবম্ব। তার পা দুটো ঠাঁই পেয়েছে পুরুষালী ভি-শেপড কোমরের দুই পাশে। মুখ ঠেকল রুডমানবের রুক্ষ বক্ষ ভাঁজে। কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর সেই চিরচেনা দুষ্টু কণ্ঠ, শুধু হেলিকপ্টার না,
তোকেও চালাতে পারি, শুধু তুই ঠিকঠাক মতো চড়তে পারিস না বলে চালাতে সময় লাগছে। বোধগম্যহীনতায় ডুবল মাহি, ধীরলয়ে উঁচাই মুখ। এরই মধ্যে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হাতে নিয়ে ধীরে ধীরে হেলিকপ্টারটি উড্ডয়নের জন্য প্রস্তুত করল মুগ্ধ। অতঃপর সময়ের ব্যবধানে তার দক্ষ হাতে উড়াতে লাগলো আকাশের বুকে। বোকা মানবী হতবম্ব চোখে তাকিয়ে থাকতেই দৃষ্টি ঝোঁকায় মুগ্ধ। ফের চোখ টিপে দুষ্টু কণ্ঠে আওড়াল, ডু ইউ ওয়ানা গুড মর্নিং কিস দের ব্যাটারি। লজ্জায় লাল হলো মায়াবিনীর গাল দুটো। ত্রস্ত নজর ঝোঁকাতে গেলেই তার নরম তুলতুলে অধর যুগলের উপর হামলে পড়ল রুড মানব।